আজকের লেকচারটি এমসিকিউ এবং ভাইবা দুটোর জন্যই প্রযোজ্য। আপনারা যারা ভাইবা পরীক্ষার্থী তারা অবশ্যই এই লেকচারটি পুরোপুরি দেখবেন, আর যারা পরবর্তীতে এমসিকিউ পরীক্ষা দিবেন তারাও দেখে নেবেন। যদি এখান থেকে কোনো প্রশ্ন চলে আসে তাহলে অবশ্যই যেন আপনারা সঠিক উত্তর করতে পারেন। আজকের সাবজেক্ট হচ্ছে কোর্ট কাচারি সংক্রান্ত প্রশ্ন। আপনারা যারা বার কাউন্সিলের ভাইবা পরীক্ষার্থী তাদের জন্য বলছি, ভাইবা বোর্ড যখন বুঝবে যে আপনি কোর্ট কাচারিতে যান এবং আপনি প্র্যাকটিস করবেন, তখনই তারা আপনাকে সনদ দেওয়ার জন্য আগ্রহী হবে। আর যদি তারা বুঝতে পারে যে আপনি কোর্ট কাচারিতে যান না, তাহলে তারা আপনাকে সনদ দিবে না। তো সেই কারণে কোর্ট কাচারি সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জেনে রাখা খুবই দরকার। আজকে আমি এখানে কিছু প্রশ্ন দিয়েছি কোর্ট কাচারি সংক্রান্ত, আপনারা এগুলো অবশ্যই খুব ভালোভাবে শিখে নেবেন। এখানে আমি প্রশ্নগুলো দিয়েছি, উত্তরগুলো আমি মুখে বলে দিব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যদি বুঝতে কোনোটা অসুবিধা হয় তাহলে কমেন্টে গিয়ে প্রশ্ন করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাডভার্সারিয়াল সিস্টেম কি? এই ক্ষেত্রে মামলার পক্ষরা প্রতিদ্বন্দ্বিতা করে এবং কোর্ট নিরপেক্ষ ভূমিকা পালন করে। আমাদের দেশে তথা কমন ল সিস্টেম দেশগুলোতে অ্যাডভার্সারিয়াল সিস্টেম অনুসরণ করা হয়। বাংলাদেশ সহ পৃথিবীর মাত্র 80টি দেশে কমন ল ব্যবস্থা লক্ষ্য করা যায়। যে দেশগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল সেগুলোতে কমন ল সিস্টেম রয়েছে। আমাদের সারা পৃথিবীতে অনেক ধরনের ল সিস্টেম রয়েছে, তার মধ্যে কমন ল সিস্টেম এবং সিভিল ল সিস্টেম এই দুটোই বেশি। তো আমাদের দেশে যেই ল সিস্টেম রয়েছে সেটি হচ্ছে কমন ল সিস্টেম। তো এই কমন ল সিস্টেমটি হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম। তারপরে প্রশ্নে বলা হয়েছে ইনকুইসিটোরিয়াল সিস্টেম কি? এই ক্ষেত্রে বিচারক আইনজীবীর মতো করে সব বিষয় প্রশ্ন বা তদন্ত করতে পারেন। সাক্ষ্য আইনে 165 ধারায় আদালতকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে। সাধারণত সিভিল ল সিস্টেম দেশগুলোতে ইনকুইসিটোরিয়াল সিস্টেম অনুসরণ করা হয়। পৃথিবীতে প্রায় 150টি দেশে এই ব্যবস্থা প্রচলিত আছে। যে দেশগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল না সেগুলোতে সিভিল ল সিস্টেম রয়েছে। কমন ল সিস্টেমে বিচারক চুপ করে বসে থাকেন এবং আইনজীবীরা সব ধরনের প্রশ্ন চালিয়ে যান। আর সিভিল লতে যত ধরনের প্রশ্ন সব বিচারক নিজেই করেন, আর আইনজীবীরা শুধুমাত্র নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করে। আমাদের পৃথিবীতে আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে কমন ল সিস্টেম চলছে। আর ইউরোপের যে দেশগুলো অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ইটালি, এই ইউরোপের বেশিরভাগ দেশগুলোতেই সিভিল ল সিস্টেম চলছে। যেহেতু এটি এমসিকিউ এবং ভাইবার জন্য প্রশ্ন, সেহেতু প্রশ্নের উত্তর আমি খুব বেশি ব্যাপক করছি না। তারপরে প্রশ্ন, আপনার কোর্ট বারের পিপির নাম কি? আপনারা যেই বারে প্র্যাকটিস করবেন সেই বারে কে পিপি রয়েছে অর্থাৎ পাবলিক প্রসিকিউটর কে রয়েছে সেটি জেনে ভালো করে মুখস্থ করে নেবেন, যাতে প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে পারেন। আপনার কোর্ট বারের জিপির নাম কি? জিপি হচ্ছে গভর্নমেন্ট প্লিডার। তো কে জিপি রয়েছে তার সঠিক নাম মুখস্থ করে নেবেন। আপনার কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাম কি? জেনে উত্তর দিবেন। আপনার জেলার জেলা জজের নাম বলুন, জেনে উত্তর দিবেন। আপনার বারের সভাপতি ও সেক্রেটারির নাম বলুন। যেহেতু বাংলাদেশে অনেকগুলো বার রয়েছে, সেই বারের সভাপতি এবং সেক্রেটারি ভিন্ন ভিন্ন, সুতরাং প্রত্যেকে সঠিক উত্তরটি জেনে উত্তর দিবেন। আদালতে বক্তব্য উপস্থাপনকালে আইনজীবী কি বলে শুরু করেন? যখন একজন আইনজীবী আদালতে হিয়ারিং করা শুরু করবে, প্রথমে সে বলবে মে ইট প্লিজ ইউর অনার অথবা মে ইট প্লিজ ইউর লর্ডশিপ। আদালতে বক্তব্য উপস্থাপনকালে আইনজীবী কি বলে শেষ করেন? যখন আইনজীবীর সমস্ত হিয়ারিং শেষ হয়ে যায় তখন সে বলবে দ্যাটস অল ইউর অনার অথবা দোজ আর মাই সাবমিশনস। যখন আদালত আপনার কোনো বিষয়ে বলার অনুমতি প্রদান করেন তখন কি বলতে হয়? অর্থাৎ আপনি কোর্টে দাঁড়িয়ে কিছু বলতে চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন কোর্টের কাছে, আপনি কিছু বলতে চান, আপনি অনুমতি চাইলেন। যদি আদালত আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি বলবেন মাচ অবলাইজড ইউর অনার অথবা মাচ অবলাইজড টু ইউর লর্ডশিপ অথবা মাচ অবলাইজড। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম কি ছিল?
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস আবু সাদাত মোহাম্মদ সায়েম। কখন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়? 1 নভেম্বর 2007 সালে। আপনি কি টাইম পিটিশন মুভ করেছেন? জি না স্যার। এখানে একটু খেয়াল করেন, যেহেতু আপনারা এখনও সনদ পাননি, সেহেতু আপনারা আপনাদের সিনিয়রের সাথে জুনিয়রশিপ করছেন। আপনারা কিন্তু কোনো মামলা নিয়ে মুভ করতে পারছেন না। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি টাইম পিটিশন মুভ করেছেন কি না, আপনি যদি উত্তর দেন যে হ্যাঁ আমি টাইম পিটিশন মুভ করেছেন, তাহলে তারা বুঝে ফেলবে যে আসলে আপনি তেমন কিছু জানেন না। সুতরাং কখনো এই ভুলটি করবেন না। আপনাকে যদি এই প্রশ্ন করা হয়, আপনি উত্তর দিবেন জি না স্যার। তারপরে কেস ডায়েরি থেকে একটি কেস বলুন। নিজের মতো করে যে কোনো একটি মামলা সম্পর্কে বলবেন। ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন না দিলে কোন আদালতের নিকট সিআরমিস করতে হয়? দায়রা জজের নিকট। ঢাকা মহানগর দায়রা জজের নাম কি? জেনে উত্তর দিবেন। আপনি পুট আপ বলতে কি বুঝেন? নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো বিষয় শুনানি করার জন্য নথি বিজ্ঞ আদালতে উপস্থাপন করার জন্য দাখিল করা আবেদনকে কোর্ট প্র্যাকটিসে পুট আপ বলে। এই যে বিষয়গুলো খেয়াল করেন, এই যে সিআরমিস বা পুট আপ, এই জাতীয় আরও কিছু আমি বলবো। তো এই ওয়ার্ডগুলো কোর্ট কাছারিতে খুব বেশি মাত্রায় চালু রয়েছে। তো সুতরাং যে ব্যক্তি কোর্টে নিয়মিত যায়, সেই ব্যক্তি এই শব্দগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবে। তো যেহেতু আপনারা দাবি করছেন যে আপনারা নিয়মিত কোর্টে যান, সেহেতু ভাইবা বোর্ড আপনাকে পরীক্ষা করার জন্য এই প্রশ্ন করতেই পারে। তো প্রশ্ন করার পর আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে তারা খুশি হবে। তো পুট আপ হচ্ছে এমন জিনিস যে আপনি একটি মোকদ্দমার হিয়ারিং করতে চান। তো সেই হিয়ারিং করার জন্য আপনি দরখাস্ত দাখিল করেছেন। তো কোনো কারণে যদি এমন হয় যে যে নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট তারিখ আপনাকে দেওয়া হয়েছে হিয়ারিং করার জন্য, তার আগেই আপনি শুনানি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই আবেদনটি করবেন নির্ধারিত সময়ের পূর্বে শুনানি করার জন্য, সে আবেদনটাকেই কোর্ট প্র্যাকটিসে বলা হবে পুট আপ। তারপরে আপনি আইন পেশায় আসছেন কেন? এটা একটি সম্মানের পেশা, যে পেশায় থেকে বহু মানুষের আইন সহায়তা দেওয়ার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যায়। বর্তমানে আপিল বিভাগে কতজন বিচারক আছেন? সঠিক উত্তর জেনে উত্তর দিবেন। আপিল বিভাগে কতজন বিচারক রয়েছেন এই সংখ্যা কখনো নির্দিষ্ট থাকে না, কখনো বেশি থাকে, কখনো কম থাকে, এটি পরিবর্তনশীল। কাজেই যে সময় আপনার ভাইবা, ঠিক ওই সময়ে আপনি জেনে নেবেন যে প্রকৃতপক্ষে আপিল বিভাগে কতজন বিচারক রয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়টি ডিভিশন আছে এবং কি কি? সুপ্রিম কোর্টের 2টি ডিভিশন রয়েছে, একটি হচ্ছে আপিল বিভাগ আর একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। লিডিং কেস কি? নজির সৃষ্টিকারী মামলা। এরূপ মামলার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ মূল সূত্র প্রতিষ্ঠিত হয়, যেমন আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ 1989, 41 ডিএলআর এডি 165 মামলাতে সুপ্রিম কোর্ট সংবিধানের কিছু বৈশিষ্ট্যকে বেসিক স্ট্রাকচার হিসেবে ঘোষণা করেছেন। তারপর নজির কি? নজির হচ্ছে এমন আইনি নীতি যা পরবর্তী মামলা নিষ্পত্তিতে ক্ষেত্রমতো অনুসরণ করা হয়। রুলিং কি? নজিরের অপর নাম হচ্ছে রুলিং। অর্থাৎ নজির ও রুলিং একই জিনিস, আপনাকে দুই নামেই জিজ্ঞেস করতে পারে। কিউবিকল বলতে কি বুঝেন? একটি বড় কক্ষের ভিতরে পর্দা দিয়ে ছোট ছোট কক্ষ তৈরি করাকে কিউবিকল বলে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটগণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের এরূপ বিভিন্ন কক্ষকে তাদের অফিস হিসেবে ব্যবহার করেন। জজ কোর্টের এরূপ বসার জায়গাকে বলা হয় চেম্বার। ভ্যাকেশন কোর্ট বলতে কি বুঝেন? সুপ্রিম কোর্ট বন্ধ থাকাকালীন জরুরি কিছু মামলা শুনানি করার জন্য যে কোর্ট চালু থাকে তাকে ভ্যাকেশন কোর্ট বলে, এবং ভ্যাকেশন কোর্টের বিচারককে বলা হয় ভ্যাকেশন জজ। মোশন কি? হাইকোর্টে পিটিশন দায়েরের পর শুনানির জন্য আদালতের নিকট অনুমতি প্রার্থনা করাকে মোশন বলে। হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চ প্রতিদিনই নতুন মামলা গ্রহণ করে না, যেদিন নতুন মামলা গ্রহণ করেন সেদিনকে বলা হয় মোশন ডে। কজ লিস্ট কি? দৈনিক মামলার কার্যতালিকাকে কজ লিস্ট বলা হয়। আপনারা যারা কোর্টে যান তারা জানেন যে প্রত্যেকটি কোর্টে কিছু লম্বা লম্বা বই রয়েছে, যে বইগুলোর ভিতরে মামলার তালিকা লেখা থাকে, মামলার নাম্বার, মামলার নাম, মামলার তারিখ, সব কিছু সেখানে
লেখা থাকে। তো কখন কোন মামলার ডেট পড়েছে এটি জানার জন্য আইনজীবীরা সেই লম্বা লম্বা বইগুলো নেন এবং খুলে সেখান থেকে তাদের মোকদ্দমা বের করে পরবর্তী ডেট সম্পর্কে তারা জেনে নেন। এই লম্বা লম্বা বইগুলোকে আমরা বলবো কজ লিস্ট। চেম্বার জজ কি? হাইকোর্ট প্রদত্ত রায়ের বিরুদ্ধে সাধারণত সরাসরি আপিল বিভাগে যাওয়া যায় না। হাইকোর্টের রায় সেট বা স্থগিত বা অন্যান্য প্রতিকারের জন্য আপিল বিভাগে যেতে হলে অনেক প্রশাসনিক স্তর পার হতে হয়, যা সময় সাপেক্ষ। এসব ক্ষেত্রে মধ্যবর্তী স্তরে আছে চেম্বার জজ। হাইকোর্টের রায় বা আদেশের কারণে অপরিণীয় ক্ষতির সম্ভাবনা থাকলে দ্রুত চেম্বার জজের নিকট আবেদন করতে হয়। চেম্বার জজ হাইকোর্টের আদেশ বা রায় স্থগিত করতে পারেন এবং সরাসরি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দিতে পারেন। প্রধান বিচারপতি নির্ধারণ করবেন কোন দিন কোন বিচারপতি চেম্বার জজের দায়িত্ব পালন করবেন। আপিল বিভাগে যখন একটি আপিল দায়ের করা হয় তখন প্রাসঙ্গিক শুনানির জন্য প্রধান বিচারপতির আদেশে একটি বেঞ্চ গঠিত হয়, যা চেম্বার জজ আদালত নামে পরিচিত। আপিল বিভাগের যে কোনো বিচারপতিকে চেম্বার জজের দায়িত্ব পালন করতে হয়। তারপর রয়েছে কোর্ট অফ রেকর্ড কি? যে আদালতের রায়, আদেশ, নির্দেশনা সম্পূর্ণরূপে লিখিত থাকে এবং প্রয়োজনে জনগণ দেখতে পারে, সে আদালত হলো কোর্ট অফ রেকর্ড। অনুচ্ছেদ 108 অনুসারে সুপ্রিম কোর্টের উভয় বিভাগই কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, এই দুটি ডিভিশনই হচ্ছে কোর্ট অফ রেকর্ড। তারপর অ্যাডভোকেট অন রেকর্ড কাদেরকে বলা হয়? আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের অ্যাডভোকেট অন রেকর্ড বলা হয়। অ্যামিকাস কিউরি কি? বিজ্ঞ আদালত আইন বিষয়ে বিশেষজ্ঞ মতামত চাইলে সিনিয়র আইনজীবীদের মধ্য থেকে অ্যামিকাস কিউরি নির্বাচন করতে পারেন। অর্থাৎ আইন বিষয়ে যদি কোনো মতামত প্রয়োজন হয় তাহলে কোনো একজন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নির্বাচন করা হয়। অ্যামিকাস কিউরি অর্থ হচ্ছে আদালতের বন্ধু। পাস ওভার কি? আমাদের কোর্ট কাছারিতে মোকদ্দমায় এই পাস ওভার শব্দটি খুব বেশি ব্যবহার হয়। এই শব্দের অর্থ যদি বলতে না পারেন তাহলে পাশ করার আশা ছেড়ে দিতে হবে। শুনানির ডাক পড়লে সংশ্লিষ্ট আইনজীবী অনুপস্থিত থাকলে জুনিয়র আইনজীবী মামলাটি কিছুক্ষণ পরে ডাকার জন্য বিজ্ঞ আদালতে অনুরোধ জানাতে পারেন, যাকে পাস ওভার বলে। অর্থাৎ আপনি কোর্টে বসে আছেন, আপনার সিনিয়র আদালতে উপস্থিত হয়নি, আপনার মোকদ্দমার ডাক উঠেছে, এখন শুনানি করতে হবে, কিন্তু যেহেতু সিনিয়র আসেনি, শুনানি করতে পারছেন না, সেহেতু আপনি তার জুনিয়র হিসেবে আপনি বলবেন যে পাস ওভার, তাহলে আপনার এই মোকদ্দমাটি কিছুক্ষণ পরে আবার ডাকা হবে। টেক ব্যাক কি? শুনানির ডাক পড়ার পর শুনানি না করে মামলার ফাইল ফেরত চাওয়াকে টেক ব্যাক বলে। টেক ব্যাক করে একই ফাইল নিয়ে এখতিয়ার সম্পন্ন অন্য আদালতে যাওয়া যায়। আপহোল্ডিং জাজমেন্ট কি? আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখলে আপহোল্ডিং জাজমেন্ট বলা হবে। রিভার্সিং জাজমেন্ট কি? আপিল আদালত নিম্ন আদালতের রায়ের বিপরীত রায় দিলে রিভার্সিং জাজমেন্ট বলা হবে। ওভার রুলিং কি? পূর্ববর্তী কোনো রুলিং বা নজিরকে সম্পূর্ণরূপে বাতিল বা পরিবর্তন করে সেই জায়গায় অন্য নতুন নজির প্রতিষ্ঠা করাকে বলা হয় ওভার রুলিং।